আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নেপালের তৃতীয় এবং চতুর্থ দিন আমি আমার বোন, দুলাভাই, আরহাম বাবা এবং আমার আম্মু সহ কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেটি নিয়ে। আমি অলরেডি আপনাদের সাথে এর আগের ভিডিওতে শেয়ার করেছি আমার বোন, দুলাভাই, আরহাম বাবাই নেপালে ঘুরতে এসেছিলেন এবং আমার সাথে দেখা করার জন্য এসেছিলেন। আর আমার আম্মু আমার সাথে দেখা করার জন্য তার আগের সপ্তাহেই বাংলাদেশ থেকে নেপালে এসেছিলেন। এবং আমি আর আমার আম্মু সহ আমার বোন, দুলাভাই, আরহাম বাবাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাই এবং কিভাবে আমাদের ডে 1 আর ডে 2 কেটে গিয়েছে। আর যেহেতু এই ট্রিপটা ছিল পুরোই রিল্যাক্স অ্যান্ড একটা কমফোর্টেবল একটা ভ্যাকেশন ট্রিপ, সো আমার বোন, দুলাভাই সম্পূর্ণটাই আসলে আরহাম বাবাই আর নিজেদের কমফোর্টের উপরেই বেসড করে তারা প্ল্যানটা করেছে। সো আমরা ডে 3-তে প্ল্যান করেছি কাছাকাছি কোথায় আসলে আমরা বেস্ট এক্সপিরিয়েন্সটা পেতে পারি। সো কাঠমান্ডুতে আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট আছে, সেটি হচ্ছে সানডাউন। আর এই প্লেসটি অলরেডি আপনারা জানেন ইনস্টাতে পুরো ভাইরাল, কারণ এই সানডাউন এই রেস্টুরেন্টটি করা হয়েছে আমাদের খুবই পরিচিত এবং খুবই ফেমাস একটি টুরিস্ট প্লেস সান্তোরিনি, সেটার আদলে। সো এই জন্য আসলে এটা খুব সহজেই সবার খুব পছন্দের জায়গা করে নিয়েছে। তো আম্মু, আমার বোন, দুলাভাই সবাইকে নিয়ে আমি এখানে আসলাম। এর আগেও আমি এখানে কয়েকবার এসেছি এবং যতবারই আসি না কেন এটি আসলে আমার খুবই পছন্দের একটি জায়গা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বোনও আসলে খুব পছন্দ করেছে। আর ওদের এই রেস্টুরেন্টের দুইটি ভাগ আছে, একটি হচ্ছে ওদের লোয়ার ডেক এবং আরেকটা হচ্ছে আপার ডেক। এখানে ওদের আপারে যেটি আছে সেই পোর্শনে কি ট্যারেসের মতো আছে, লোয়ারটার সাইডেও আছে। তো এই জায়গাটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই সান্তোরিনির মতো করে হোয়াইট অ্যান্ড ব্লুর কালার কম্বিনেশনে করা হয়েছে। আর এখানে অলওয়েজই আসলে টুরিস্টরা সবসময়ই থাকে এবং এখানে যারা নেটিভ ওনারাও ঘুরতে আসেন। আর এটার সাথে ম্যাচিং করে এই জায়গাটির সাথে ম্যাচ করে আমার বোন খুব সুন্দর একটা ব্লু গাউন পরে এবং দেখতে আসলে ওকে পুরো ফেরির মতো লাগছিল, পুরো ম্যাচ হয়ে গিয়েছিল, খুবই সুন্দর। সো এই গাউনটি পরে হচ্ছে ও কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করে নেয় এবং খুবই সুন্দর লাগছিল আসলে, কারণ এই পুরো এনভায়রনমেন্টের সাথে এটা খুব ম্যাচ। আমি এর আগে আসলে প্রতিবারই রাতের বেলায় এসেছিলাম, সো সেটার এক ধরনের সৌন্দর্য আর দিনের বেলায় আসলে এটার এক ধরনের সৌন্দর্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার এই স্পেসটুকু ওনারা কিভাবে ডেকোরেশন করেছে এবং এখানকার খাবারও আসলে মোটামুটি বলবো না, বেশ ভালোই লেগেছিলো আমার কাছে, বিশেষ করে এখানকার চিজ কেক। আর সব থেকে বেশি আসলে আকর্ষণীয় হচ্ছে ওদের ডেকোরেশন, ওদের প্রত্যেকটা জিনিস অনেক আইসুদিং। আর এই প্লেসটা আসলে খালি পাওয়া বলতে গেলে ভাগ্যের ব্যাপার। দেখতে পাচ্ছেন এখন এটা খালি, বাট অ্যাকচুয়ালি এখানে কিছুক্ষণের মধ্যেই পুরোটা একদম ক্রাউড হয়ে যাবে। যেমন হচ্ছে আজকে আমি এখানে বলতে গেলে যখনই আসি আমার চিজ কেকটা হচ্ছে কম্পালসারি, বাট আমি আজকে এখানে কোনো চিজ কেক পাই নাই। তারপর হচ্ছে ওদের যখন অনেক ক্রাউড থাকে তখন ওদের সার্ভিসটাও খুব লো কোয়ালিটির হয়ে যায় আসলে, বাট যখন দেখা যায় যে অত বেশি মানুষ থাকে না তখন ওদের সার্ভিসটাও খুব ভালো থাকে, একদম 10/10 এরকম। তো যাই হোক, এটা এই কারণে লাকের উপর ডিপেন্ড করে অনেক সময়। আর আজকে হচ্ছে সব কিছু ওভারঅল এভারেজ ছিল এবং দেখতে পাচ্ছেন এখন মনে হচ্ছে আমরা যেন কোনো আরাবিয়ান কান্ট্রিতে আছি এরকম, এখানকার এনভায়রনমেন্টে এভাবে রাখা হয়েছে। আর আসলে আমি খুব হ্যাপি আম্মু, আপু ওদেরকে নিয়ে আসলে এখানে আমরা সময় কাটাতে পারছি। আর টাইমটা আসলে খুবই ছোট বলা যায়, খুব দ্রুত আসলে কেটে যাচ্ছিল, দিনটা অনেক ছোট, খুব দ্রুত সময় কেটে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আসলে একটা দিনে এক জায়গাতে গেলে না আর দুটো দিন দুটো জায়গা কভার করাটা খুব কঠিন হয়ে যায়। সো আজকে আমরা সানডাউনেই ছিলাম, আপুদের মতো করে একটু ঘুরে বেরিয়েছে। আর আজকে আমার বোন, দুলাভাই, আরহাম বাবাই সবাই মিলে গিয়েছিল সুইং ব্রিজ যেটাকে বলা হয়। আর এটা হচ্ছে আপনারা জানেন
নেপালের খুবই ফেমাস একটা প্লেস, এটাকে গ্লাস ব্রিজও বলা হয় এবং এটা আসলে অনেক উঁচুতে এবং যাদের হাইট ফোবিয়া আছে এটা আসলে অ্যাভয়েড করাই ভালো। সো আমি নিজেও কিন্তু এখানে গিয়েছি, বাট আমি এই গ্লাস ব্রিজটাতে গিয়েছি, কিন্তু যেটা হচ্ছে দোলনা সেটাতে আসলে ওঠার সাহস আমার হয়নি। বাট মাশাআল্লাহ আমার বোন আসলে অনেক ব্রেভ এবং ও সেটা আসলে গিয়েছে এবং খুব সুন্দর করে ও খুব সাহসের সাথে সেটা এনজয় করেছে মাশাআল্লাহ। আর আমাদের আরহাম জানু ও খুব এনজয় করেছে সব কিছু এবং ওর জন্য কিন্তু এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, কারণ ও এত ছোট, আপুরা আসলে এর আগে ওকে নিয়ে বের হয়নি। বাট নেপাল যেহেতু কাছাকাছি এবং আমিও আছি এই জন্যই আপুরা এসেছে। সো সব কিছু মিলে ওভারঅল আজকের দিনটা ওদের জন্য খুবই একটা মেমোরেবল ছিল এবং ভালো ছিল। সো এরপর আমার বোন, দুলাভাই, আরহাম বাবাই ওনারা হোটেলে ব্যাক করেন এবং আমার আম্মুর সাথে দেখা করার জন্য, আমার বোন সবার সাথে দেখা করার জন্যই আমার নেপালে খুব কাছের একজন আন্টি আঙ্কেল ওনারা আসেন দেখা করার জন্য। আর এরপর হচ্ছে ওনারা সহ আমরা সানটাউনে বসে একটু খাওয়া দাওয়া করে গল্প করি এবং আঙ্কেল হচ্ছে আমাদেরকে একটু কাঠমান্ডু সিটিটা ঘুরে দেখায় আম্মু সহ, এবং তারপর ওনাদের থেকে আবার বিদায় নিয়ে চলে আসি এবং ফাইনালি আমি আর আম্মু পরদিন সকালবেলা উঠে আবার আপুদের হোটেলে চলে যাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার বাসা থেকে হোটেলটা বলতে গেলে প্রায় 1 আওয়ারের মতো ডিস্টেন্সে ছিল। সো আমি আর আম্মু ওখানে হোটেলে পৌঁছে যাই এবং আমরা নতুন করে আবার চেক ইন করি এবং আমাদের রুমটাও আসলে বেশ সুন্দর। আর আজকে কিন্তু প্রচুর ভিড় ছিল, প্রচুর, মানে আজকে কোনো রুমই মনে হয় খালি নেই। তো এরপর হচ্ছে আমরা সবাই আবার রেডি হয়ে চলে যাই চন্দ্রগিরি হিলে, এবং এটি হচ্ছে কাঠমান্ডু শহর থেকে প্রায় 7-8 কিলোমিটার পশ্চিমে। আর এই পাহাড়ের উচ্চতা 2551 মিটার বা 8370 ফিট সমুদ্রপৃষ্ঠ থেকে, এবং এখানকার মূল বিশেষ আকর্ষণ হচ্ছে এখানকার কেবল কার রাইড। এই রাইডে ওঠার পরে এটা চারপাশে যে প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে এটি আসলে অতুলনীয়। এছাড়াও এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, তারপর হচ্ছে হাইকিং ট্রেইল এবং নানা রকম ছোটোখাটো অ্যাক্টিভিটিও রয়েছে। সো আমরা এখানে আসার পর ফার্স্টেই টিকিট কেটে নিই এবং এখানে আপনারা জানেন ট্যুরিস্টদের জন্য একরকম আর যারা নেপালের এখানকার নেটিভ ওদের জন্য একরকম প্রাইস। তারপর হচ্ছে আমরা সেই টিকিট নিয়ে লম্বা লাইন ধরে চলে আসি। আপনাদের সাথে আমি অলরেডি আমার আম্মু সহ পোখারাতে যে ক্যাবল কার, অন্নপূর্ণা ক্যাবল কার, সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। সেখানে কোনো লাইন ধরতে হয়নি, বাট এখানে কিন্তু অনেক লম্বা লাইন, অনেকটা আমার কাশ্মীরের গুলমার্গে ক্যাবল কারে ওঠার সময় যেটা পেয়েছিলাম অনেকটা সেরকম। সো এখানে একটা লম্বা বিশাল লাইন পার হয়ে আমরা পৌঁছে যাই একদম ওঠার জন্য যেখানে। আর এখানে হচ্ছে আসলে টিকিট প্রাইসটা বড়দের জন্য 1000 টাকা এবং বাচ্চাদের জন্য কিছুটা কম। আর এখানে সাধারণত সময় থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত। সো আমরা চলে এসেছিলাম 12টা-1টার দিকেই। আর এই দিন আসলে একটু কুয়াশা ছিল চারপাশটা। আর যদি আপনি একদম ক্লিয়ার ভিউ চান তাহলে হচ্ছে আপনি সেপ্টেম্বর অক্টোবরের দিকে আসতে পারেন। আমরা এসেছিলাম হচ্ছে আগস্টে। আর অন্নপূর্ণা ক্যাবল কারে শুধুমাত্র একটা ক্যাবল কারের মধ্যে আমরা একটা ফ্যামিলি ছিলাম, আমি আর আম্মুই ছিলাম। বাট এখানে হচ্ছে যেহেতু অনেক মানুষ, অনেক লম্বা লাইন, সো এখানে দেখলাম একসাথে 6 জন করে। সো আমরা 2টো ফ্যামিলি ছিলাম এখানে এবং চারপাশটা আসলে দেখতে দেখতে আমরা উঠছিলাম এবং খুবই সুন্দর। আমার বোন, দুলাভাই, আরহাম জানু সবাই অনেক হ্যাপি। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল লম্বা, আসলে কি বলবো, এই দূরত্বটা, কত উঁচু পাহাড়ে আমরা উঠবো। বাট যেহেতু সবাই মিলে একসাথে, এই জন্য আমি ভয় পাচ্ছিলাম না, না হলে আমার খুবই ভয় লাগে, আমার হাইট ফোবিয়া আছে। তো তারপরেও যাই হোক সবাই মিলেই খুব মানে এনজয় করছিলাম পরিবেশটা। চারপাশে দেখতে পাচ্ছেন পাহাড়ের সবুজ গাছ এবং জঙ্গল, তো তার উপর দিয়ে আমরা যাচ্ছি। আর এটা কিন্তু আসলে বেশ লম্বা সময়ই লাগে, আপনার প্রায় আধা ঘন্টার উপরে। অন্নপূর্ণা ক্যাবল কারেরটা আমার কাছে খুব শর্ট ডিউরেশন লেগেছে, বাট চন্দ্রগিরিটা আমার কাছে অনেক দূর মনে হয়েছে, আমরা অনেকক্ষণ ধরেই ছিলাম। এবং আরহাম জানুর মধ্যেও দেখলাম কোনো আসলে ভয় ছিল না, মাশাআল্লাহ অনেক সাহসী একটা বাচ্চা।
মাশাআল্লাহ। সো আমরা 4-5টা ভিডিও করতে করতে এনজয় করতে করতে উপরের দিকে যাচ্ছিলাম। আর অনেকগুলো ক্যাবল কার আসলে একই সময় যাওয়া আসা করছিল, কারণ এখানে ট্যুরিস্ট প্লেস, আসলে অনেক ট্যুরিস্ট আসে। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমরাই মনে হয় লাস্ট এরকম ছিলাম যারা আসলে এই ক্যাবল কারটা এনজয় করতে পেরেছি, কারণ আমরা যাওয়ার কিছুদিন পরই জেনজি রেভলিউশনের কারণে এই ক্যাবল কার স্টেশনটি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সো এই জিনিসটা আসলে এখন বন্ধ আছে। তো আলহামদুলিল্লাহ আমরা লাকি যে এত ফেমাস একটা পাহাড়ে আমরা এই ক্যাবল কার দিয়ে আসলে ঘুরে আসতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বিশাল একটা উপত্যকা, বিশাল পাহাড়ি উপত্যকা এবং খুবই সুন্দর। আর অনেক লম্বা সময় ধরে আমরা গিয়েছি, আসলে আধা ঘন্টা না, প্রায় 1 ঘন্টার মতো মনে হয় সময়টা লেগেছিল। অন্নপূর্ণাটা ছিল আধা ঘন্টার কাছাকাছি। সো আমরা এখানে স্টেশনে পৌঁছে গেলাম আলহামদুলিল্লাহ। এবং স্টেশনে পৌঁছানোর পর এখান থেকে আমরা বের হওয়ার পরে কিছুটা পথ আপনাকে হাঁটতে হবে। আপনি চাইলে এখানে নেমে কিছু খেয়ে নিতে পারেন, চা, কফি, নাস্তা, অথবা আপনি চাইলে সোজা উপরের দিকেও যেতে পারেন যেখানে রেস্টুরেন্ট আছে। সো আমরা আসলে ফাইনালি পৌঁছে গিয়েছি এবং আমি খুঁজছিলাম যে এখানে কোনো ধরনের ট্রান্সপোর্টেশন আছে কিনা যেটা দিয়ে আমরা আসলে না হেঁটে আমরা রেন্ট নিয়ে চলে যেতে পারি, বাট দেখলাম যে না, এখানে শুধুমাত্র একটা রিসর্ট আছে অনেক দূরে। সেই রিসর্টে যারা থাকবে তাদের জন্য একটি শাটল গাড়ি পাঠানো হয়েছে। তো যাই হোক, আমরা এখান থেকে একটু চিপস, চকলেট কিনে হাঁটা শুরু করি এবং হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই জায়গাটাতে কিছু অ্যাক্টিভিটিস করা যায়, যেমন সাইক্লিং। কিন্তু আমার আম্মু বা আমার আসলে অনেক ভয় লাগে, বাট আমার বোন মাশাআল্লাহ অনেক সাহসী, ও এটা করতে চাচ্ছিল। কিন্তু আমার দুলাভাই আর আম্মু আমরা মানা করছিলাম, কারণ এটা আসলে অনেক কুয়াশা আর খুব রিস্ক, দেখতেই পাচ্ছেন অনেক উঁচু দিয়ে, এবং কোনো ধরনের সেফটি কিছু নিচে দেওয়া ছিল না। শুধুমাত্র বাচ্চাদের সেটা একটু নিচের দিকে, বা যেটা বাচ্চাদের যেটা এখন দেখতে পাচ্ছেন, বাট যেটা বড়দের সেখানে কিন্তু আসলে এটা অনেক দূরে। তো আপু একদম বারবার করতে চাচ্ছিল। সো লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি আম্মু আসলে আমরা মানা করি যেন না করে, কারণ খুব ভয় লাগছিল। তো এরপর আমরা এখানে একটু রেস্টুরেন্টে আসি। প্রচুর ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই রেস্টুরেন্টে খেতে আসলে আপনার বিল করতে হবে এক জায়গায়, আবার খাবার নিতে হবে আরেক জায়গা থেকে, এবং এক একটা খাবারের জন্য আলাদা আলাদা স্টল এবং লাইন। আর যেহেতু জায়গাও পাওয়া যায় না, সো আম্মু, আপু, আরহাম বাবাই ওরা একটা জায়গাতে টেবিল খালি পাওয়ার পর ওখানে বসেন, আর আমি আর ভাইয়া খাবার আনার জন্য অর্ডার করতে চাই। সো এখানে সেট মেনু আছে, থালি আছে, আবার কেউ যদি ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে চিকেন বা শর্মা, বার্গার, অন্য কোনো আইটেম খেতে চায়, সেই ক্ষেত্রে তাদের জন্য ভেজ, নন ভেজ, ফ্রাইড, এগুলো সব আলাদা আলাদা স্টল। সো সেখান থেকে আমরা এগুলো অর্ডার করি। তো এরপর এখানকার খাবার, আসলে নেপালের খাবার আমার কাছে সবসময় ভালো লাগে, শুধুমাত্র এখানে হালাল খাবার ওভাবে আসলে পাওয়া টাফ হয়ে যায়। সো এই জন্য আমি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম ভেজ খাবারই ট্রাই করি। বাট আজকে প্রচুর ভিড়, এত ভিড় কি বলবো, আর এত কুয়াশা ছিল। সো এই জন্য জিনিসটা আসলে একটু এক্সস্টিং ছিল, যেহেতু অনেক মানুষ। বাট আদারওয়াইজ এটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স, কারণ এরকম একটা ফেমাস একটা জায়গাতে আবার ক্যাবেল কারে করে ফ্যামিলি সহ সবাই, এবং আরহাম জানার জন্য এটা আসলে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। সো ওভারঅল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আসলে সময়টা কেটেছে, এবং আমরাও সুন্দর মতো খাওয়া দাওয়া করে তারপর এখানে কিছুটা সময় কাটে। এবং এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, যেহেতু আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উচ্চতায়, প্রায় 8,400 ফিট উপরে। সো এখানে এখন আসলে অনেক ঠান্ডা, আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কুয়াশাগুলো পানি হয়ে পড়ছে এবং বৃষ্টির মতো। সো আর দেখতে দেখতে না এইখানকার যে ভিড়টা সেটাও আসলে কমে যাচ্ছে, কারণ এটা একটা টাইমই থাকে যখন আসলে অনেক মানুষ আসে। আর আমি আর আম্মু অন্নপূর্ণা ক্যাবেলে গেছিলাম একদম লাস্টে,
এই কারণে তখন আসলে কেউ ছিল না, ফাঁকা ছিল। তো আমরা আস্তে আস্তে বের হই এবং বৃষ্টির মধ্যেই বের হই। আর হামজানের মাথায় হচ্ছে ওরা একটা গেঞ্জি ক্যাপের মধ্যে করে পরিয়ে দেওয়া হয়, ও এটাকেও খুব এনজয় করছিল, দেখতে পাচ্ছেন। আর এখানে একটা মন্দিরও আছে চন্দ্রগিরি পাহাড়ের উপরে, অনেকে সেই মন্দিরেও যায় পুজো করতে। তো আমরা হচ্ছে আর মন্দিরের দিকে যাইনি, আমরা আবার ক্যাবল কারে করে রিটার্ন আসি। এবং দেখতে পাচ্ছেন মেঘের ভেলা, সাদা মেঘের ভেলা। আর ব্যাক করার সময় কি বিশাল লাইন, প্রচুর আজকে ভিড় ছিল, কারণ এখানে শুধুমাত্র দর্শনার্থীরাই আসে না, যারা বিভিন্ন দেশ থেকে বা ঘোরার জন্য এসেছে, এখানে মন্দিরে পুজো করার জন্যও অনেকে আসেন। সো এই জন্য ভিড়টা বেশ থাকে। আর এখানে অনেক নিয়মকানুন লেখা আছে, কারা হচ্ছে ক্যাবল কারে চড়তে পারবেন, কারা পারবেন না। এইজ একটা রেস্ট্রিকশন আছে। তারপরে হচ্ছে যাদের প্রেগনেন্ট অথবা যাদের আরও হার্ট ডিজিজ বা এরকম নির্দিষ্ট কিছু ডিজিজ কন্ডিশন আছে, তাদের জন্য এইটার মধ্যে লিমিটেশন এবং রেস্ট্রিকশন আছে। তো এরপর হচ্ছে আমরা আবার সুন্দর করে ক্যাবল কার উঠে যাই এবং আবার চারপাশের ভিউটা এনজয় করতে করতে আসি। যাওয়ার সময় হচ্ছে এখন আমরা নিচের দিকে নামছি, আর আসার সময় ছিল আমরা উপরের দিকে উঠছিলাম। সো দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। আমরা সবটাই অনেক এনজয় করছিলাম সবাই মিলে। আর এইবারের এই এক্সপিরিয়েন্সটি আসলে একটু বিশেষ বলতেই হবে, কারণ আমি কখনোই এর আগে বৃষ্টির মধ্যে ক্যাবল কার রাইড এর আগে না হয়নি। সো এটা আসলে একটু অন্যরকম ছিল। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশটা একদম ক্যাবল কারের গ্লাসের সাথেও পানি লেগে আছে। সো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর মতো এনজয় করতে করতে সেফলি পৌঁছে যাই ফাইনালি। আর এখানে নামাটা আমার কাছে আসলে একটু ভয় লাগে, তো সেফলি আমরা নেমে যাই এবং নামার পর খুব সুন্দর একটা রংধনু দেখতে পারি। বৃষ্টির পর আকাশে এত সুন্দর রংধনু আমি মনে হয় প্রায় 20 বছর পরে দেখলাম, কারণ লাস্ট কবে দেখেছি আমার আসলে মনেও পড়ছে না। সো ছোটোবেলায় খুব এক্সাইটেড থাকতাম রংধনু দেখবো বৃষ্টির পরে, কিন্তু এখন আসলে বৃষ্টি হলেও আমি ঢাকাতে রংধনু দেখতেই পাই না, কক্সবাজারেও না। সো খুব ভালো লাগলো নেপালে এত সুন্দর রংধনু দেখে। আর বের হওয়ার পথে এখানে খুবই মজার একটা পপকর্ন পাওয়া যায়, এটা আসলে খুবই টেস্টি ছিল এবং আমরা সবাইটা খুবই লাইক করেছি। আর এরপর আমরা একটা উবার কল করে নিই এবং সেখান থেকে আমরা আবার হোটেলের দিকে যাত্রা করি। আসলে এইরকম প্রত্যেক দিন একটা করে ট্যুর প্ল্যান রাখলে অনেক কমফোর্টেবল আর ইজি হয়ে যায় ট্রাভেল প্ল্যানটা, না হলে খুবই একদম হেক্টিক হয়ে যায়। এর আগে আমি যেরকম একদিনে 2-3টা করে কভার করার ট্রাই করতাম, বাট আপুরা খুব ভালো একটা কাজ করেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা রিল্যাক্স ট্যুর প্ল্যান নিয়ে এসেছিল। আর হচ্ছে ভাইয়া আমাদের জন্য হোটেলে আর রুম বুক করে রেখেছিল আগে থেকেই। সো সেই রুমটাতে আমরা এসে চেক ইন করি এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। বেসিক্যালি ভাই আসলে আমাদের জন্য আরও সুন্দর একটা রুম বুক করেছিল, কিন্তু এখন এখানে এত টুরিস্ট চলে আসছে যার কারণে আমরা না থাকায় তারা হচ্ছে ওটি আগেই তাদের অন্য ক্লায়েন্টদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে। সো এই জিনিসটা আমাদের এখানে একটু খারাপ লেগেছে। এছাড়া এখানকার বাকি সব কিছু নিট অ্যান্ড ক্লিন। সো এই হোটেলটা নিয়ে আমি আরেকটা রিভিউ আলাদাভাবেই দিব, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে খুব মজার একটা নাস্তার আইটেম ছিল, পিৎজা সহ একটা কম্বো প্যাক, আমি ওটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সো যাই হোক, তারপর হচ্ছে আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, একটা ফ্রেশ ঘুম দিয়ে আমরা চলে আসি পরদিন ব্রেকফাস্ট করার জন্য। এবং এখানে ওদের ব্রেকফাস্টে অনেক রকমের মজার মজার আইটেম ছিল আর অনেক ফ্রেশ ছিল। বাট আমি একটা জিনিস শুনলাম আপুদের কাছ থেকে যে ওরা হচ্ছে খুব একটা ভ্যারিয়েশন রাখে না এই 5 দিনে। দেখা গেল ওরা হয়তো প্রতিদিনই একই টাইপের আইটেমই দিচ্ছে, যেটা সল্টিতে কিন্তু আমরা অনেক ভ্যারিয়েশন পেয়েছিলাম যে ওরা 1-2 দিন পর পর ওরা হচ্ছে আইটেমটা চেঞ্জ করে, কিন্তু এখানে জিনিসটা ছিল না। সো আপুরা এই কয়দিন একই খাবার খেতে খেতে আসলে ওদের আর স্পেশাল কিছু মনে হয়নি। তো যাই হোক, আমার কাছে খুব ভালোই লাগছিল এখানে। আমাদের সব রকমের টেস্টি খাবারই আমি পেয়ে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন সবগুলি খুবই ফ্রেশ, একদম টাটকা গরম গরম।
আর এখানকার খাবারগুলো খুবই হেলদি। সো আমরা সবাই খুব সুন্দর মতো খাওয়া দাওয়া করে নিই আস্তে ধীরে ভালোভাবে। আর আজকে কিন্তু আমাদের লাস্ট ডে এখানে এই হোটেলে, এবং আপুদের নেপালে লাস্ট ডে, আজকে ওদের ফ্লাইট। সো খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমি এই হোটেলটার চারপাশের ভিউটা একটু দেখছিলাম। খুবই সুন্দর আজকের দিনটা, আজকের সকালটা এত সুন্দর, এত ক্লিন, দেখতেই পাচ্ছেন দূরে পাহাড়, চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা, এবং আকাশটা কি সুন্দর সাদা মেঘের ভালা। আর এই পুরো হোটেলটাই খুবই নিট অ্যান্ড ক্লিন, এবং এখানে খুব সুন্দর একটা জিমনেশিয়াম আছে। চাইলে আপনারা এখানে ফিট থাকার জন্য জিম করতে পারেন। তারপর এখানে খুবই সুন্দর একটা ইনফিনিটি সুইমিং পুল আছে। সো আমরা সবাই মিলে এরপরে সুইমিং পুলে যাই। আর এখানকার এই পুলটা কিন্তু আরহাম জানু খুবই এনজয় করেছে, মাশাল্লাহ, ওর কাছে খুবই ভালো লেগেছে, ও এত খুশি। আর আমার কাছে একটু ভয়ই লাগে, যেহেতু আমি সুইমিং পারি না। আর আমার বোন আমাকে একটু শিখিয়েছে, বাট প্র্যাকটিস করা হয় না। সো আমি ভুলে গিয়েছি। আর যেহেতু আমার হাজব্যান্ডও আসে নাই, এই জন্য আমি আসলে খুবই ভয় পাচ্ছিলাম। বাট আমার বোন আবার সাহস দিয়ে আমাকে একটু পানিতে নামায়, এবং আসলেই আমি খুব এনজয় করি। এত এত সুন্দর একটা সুইমিং পুল। আর আমার বোন তো খুবই ভালো একজন সুইমার, পুরো জলপরীর মতো একদম সে সুন্দর করে সাঁতার কেটে পুরো সময়টাই অনেক এনজয় করেছে। আর আজকে ছিল আমাদের লাস্ট ডে, দেখতে দেখতে পুরো নেপালের জার্নিটাই শেষ হয়ে গেল। এবং আমার কাছে মনে হয়েছে যত দেশগুলোই ঘুরেছি তার মধ্যে শুধুমাত্র যেন নেপালেই একটা শান্তি, একটা শান্ত পরিবেশ মনে হয়, চারপাশটা পাহাড় দিয়ে ঘেরা, এজন্যও হতে পারে। সো আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা ফাইনালি রুম টুম সব কিছু গুছিয়ে চেক আউট করছি। আর লাস্ট টাইমও মনে হলো যে আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো একটা ডিসিশন মেক করেছিলেন, কারণ যেহেতু আমরা চিন্তা করেছিলাম এখানে আসবে লেজার টাইমে, একটু থামেলের আশেপাশে যদি হোটেলটা থাকে একটু ওই টাইমটাতে একটু নিচে হাঁটতে বের হবে, সব কিছু একটু এক্সপ্লোর করতে পারবে। বাট এটা আসলে হয় না, কারণ দেখা যায় যে হোটেলের টাইমটুকু জাস্ট হোটেলেই থাকা হয়, এরপর বাকি সময়টুকু কোনো না কোনো ডেস্টিনেশনে যাওয়ার জন্যই ওখানেই সারাটা দিন চলে যায়। সো একটু যে লেজার টাইমে বের হয়ে হাঁটাহাঁটি করা, এক্সপ্লোর করা, হ্যাঁ, এটা হয় না। সো ওইটার জন্যই যদি শুধুমাত্র আমরা থামেলার আশেপাশে থাকার ডিসিশন নিত, তাহলে দেখা যেত হোটেলগুলো ওখানে সবসময় অনেক ক্রাউড, এতটা নিট অ্যান্ড ক্লিন থাকে না, সার্ভিস ভালো পাওয়া যায় না, এবং এত শান্ত পরিবেশ থাকতো না, চারপাশে পাহাড় থাকতো না। সো থামেলের আশেপাশে বাদ দিয়ে যে এরকম একটা সুন্দর পরিবেশে হোটেল নেওয়াটার ডিসিশনটাই আসলে খুব বেস্ট ছিল। আর এরপর ফাইনালি আমরা চেক আউট করে আমরা দুটো উবার ট্যাক্সি কল করে নিই, এবং সেখান থেকে আমরা ডিরেক্টলি এয়ারপোর্টের দিকে রওনা দিই। তো যাওয়ার আগে জাস্ট একটা ফার্স্ট লুক আপনাদের সাথে শেয়ার করছি, খুবই সুন্দর। এখানে আসলে আমি রিকমেন্ড করবো সবসময়ই আমরা কাঠমান্ডু থামেলের আশেপাশে চিন্তা না করে এখানে যে 5 স্টারগুলো আছে সেগুলো ফার বেটার হয়, কারণ বিশাল এরিয়া নিয়ে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে থাকে, শহরের কোলাহলটা এখানে টাচ করে না। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাচ্ছি। আর আসলে যেতে যেতে অনেক স্মৃতি বারবার মনে পড়ছিল, আমরা যে মজাগুলো করেছি কয়দিনে, অনেক দিন পর একটা কোয়ালিটিফুল ফ্যামিলি টাইম আমরা স্পেন্ড করলাম। সো এই মেমোরিগুলো বারবার আসছিল, খুব মনে হচ্ছিল নেক্সট কবে আবার এরকম হয়। তো যাই হোক, কারণ দেখা যায় আসলে সবাই যার যার লাইফে অনেক ব্যস্ত, এভাবে সব কিছু ছেড়ে টবের চিন্তা বাদ দিয়ে এই ঘোরার সময়টা আসলে আমাদের কখনোই কারো হয়ে ওঠে না। তো ফাইনালি আমরা সব কিছু চেক আউট করে হোটেল থেকে বের হই, এবং এয়ারপোর্টে যেতে আসলে এখান থেকে 15-20 মিনিটের মতোই সময় লাগে। পুরো নেপালের মতো কাঠমান্ডুর এয়ারপোর্টটাও খুব সুন্দর, ছিমছাম, সাজানো গোছানো, আর অনেক ছোট। কিন্তু ছোট হলেও আসলে এখানে খুব একটা ক্রাউড বা অনেক ধরনের গ্যাঞ্জাম এরকম কিছু নাই, খুব শান্ত। সো আমরা লাগেজ ব্যাগেজ সব কিছু গাড়ি থেকে বের করে নেই, এবং এটা ছিল আসলে ওদের সাথে আমার আজকে লাস্ট ডে। সো সবাইকে বিদায় দিতে খুব কষ্ট লাগছিল, অনেক খারাপ লাগছিল। আরহাম জানু ওর ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল, এবং সুন্দর মতো ভ্যাকেশন কমপ্লিট করে এখন চলে যাচ্ছে, ওর সাথে কাটানো মুহূর্তগুলো
আম্মু, আপু, দীপু ভাইয়া সবার সাথে কাটানো পারিবারিক মুহূর্তগুলো আসলে অনেক মিস করব। খারাপ লাগছিল, বাট দোয়া করি সবাই যেন সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাতে পারে। সো আজকে এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।